ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি অন করে রাখবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আমার এডুকেশনাল রেইনবো চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে অংশটা করাবো সেটা হচ্ছে দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর যে পেজগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে তার একটা পেজে যে 8টি অঙ্ক আছে, এই 8টি অঙ্ক আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তো এসো, প্রথম অঙ্কটা কি বলছে দেখি। প্রথম অঙ্ক বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণের সমাধান এসো করি। এই দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 এর নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এক্স এর সহগের স্কোয়ার বিয়োগ 4 এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ, এটাকে বলা হয় নিরূপক। কার নিরূপক? এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করে এই রাশিটি, তাই একে বলা হয় নিরূপক। এই রাশিটির মান যদি 0 হয়, বি স্কোয়ার ইজি 4ac ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। প্রথম প্রশ্নের উত্তর হলো। বেশ, এবার এসো দ্বিতীয় প্রশ্নের উত্তর কি বলছে দেখো তো। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। এসো একটা তাহলে বৃত্ত অঙ্কন করি। বেশ, এটা মনে করি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার একটি ব্যাস ধরি এবি, জ্যা ধরি এবি, যার একটি জ্যা এবি। এবি এর দৈর্ঘ্য হচ্ছে কত বলে দিচ্ছে? জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, আর এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। এইটা তাহলে 10 সেমি। ঠিক আছে, বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানো, ওটা ধরো ওসি। তাহলে ওসি হবে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপরে যে লম্ব, তার মানে দূরত্ব। কেন্দ্র থেকে এবি এই জ্যায়ের উপরে দূরত্ব হচ্ছে ওসি। তাহলে ওসির মান বের করব। একটা জিনিস দেখো, ওএসি সমকোণী ত্রিভুজ, যার ওএ হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ওএ স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। দেখো, আমাকে কিন্তু ওসি বের করতে হবে, তাহলে লিখে ও সি স্কোয়ার ইজ ইকাল টু ও এ স্কোয়ার বিয়োগ এসি স্কোয়ার। এবার দেখো, ও এ আমরা জানি 10, এসি এবি জানি আমি, তাহলে এসি সমান হাফ এবি সমান হাফ ইন্টু 10 ইজ ইকাল টু 5 সেমি। কারণ কি বলো? কারণ হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব টানা যায়, সেই লম্ব
জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এসি সমান 5। এবার মানটা বসাবো। ও এ সমান, সরি এটা 10 12 দিয়েছে, 12, তাহলে এটা হচ্ছে 6। হ্যাঁ, তাহলে 10 বিয়োগ 10 স্কোয়ার বিয়োগ 6 স্কোয়ার সমান 100 বিয়োগ 36 মানে 64। তাহলে কি হলো? অতএব ওসি সমান √64 মানে 8। তাহলে দূরত্ব কত হলো? দূরত্ব সমান 8 সেমি। এটা উত্তর, দূরত্ব সমান 8 সেমি। ওকে, তাহলে পরের অঙ্ক দেখা যাক। 3 নম্বর অঙ্কটি কি আছে দেখো। 3 নম্বর অঙ্কটি আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এর সমাধান করতে হলে আমরা কি করব? সমাধান 3। ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 একক ও A2 একক। বেশ, আমরা কি জানি? ঘনকের আয়তন বাহুর কিউব মানে A1 কিউব আর A2 কিউব। তাহলে শর্তানুসারে কি লিখব? শর্তানুসারে A1 কিউব বাই A2 কিউব 1/8 দিয়েছে, বা A1 বাই A2 হোল কিউব সমান 1/2 হোল কিউব, তাই না? বা A1 বাই A2 সমান 1/2। বেশ, এবার যেটা বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার, কারণ আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 বাহু স্কোয়ার। তাহলে 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার বার করতে হবে, এটাই আমাদের প্রশ্নে আছে। তাহলে এটি কি হলো? A1 বাই A2 হোল স্কোয়ার সমান A1 বাই A2 কি 1/2, 1/2 হোল স্কোয়ার সমান 1/4 সমান 1:4। এটাই অ্যান্সার। ঠিক আছে, 1:4। আরেকবার ধরে দেখে না, দুটি ঘনকের আয়তনের অনুপাত। ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 একক ও A2 একক। শর্তানুসারে A1 কিউব বাই A2 কিউব সমান 1/8, A1 বাই A2 হোল কিউব সমান 1/2 হোল কিউব, A1 বাই A2 1/2। আমাকে সমগ্র তলের আয়তনে এই ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। A1 বাই A2 হোল স্কোয়ার, তাহলে 1/2 তার হোল স্কোয়ার 1/4 1:4। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক। চার নম্বর অঙ্ক কি বলছে দেখো। 400 টাকা পি বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে 400 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? আরেকবার দেখো, 400 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত?
বেশ, তাহলে সমাধান ধরি বার্ষিক শতকরা বা বার্ষিক সুদের হার ধরি, বার্ষিক সুদের হার সমান, ঠিক আছে। আচ্ছা, 2 বছরের সমল চক্রবৃদ্ধি সূত্র কি আমাদের? পি, বলো, পি ইন্টু এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাই না? তাহলে এবার কি লিখবো? শর্তানুসারে 441 ইজ ইকাল টু পি কত এখানে? পি হচ্ছে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর বাই 100 টু দি পাওয়ার 2, n এখানে 2। ওকে, ঠিক আছে। আমাকে বের করতে হবে আর, তাহলে ওই অংশটাকে বাই নিয়ে আসি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজ ইকাল টু, এইটার নিচে এটা যাবে, দেখো 441/400 সমান, এটা কি হচ্ছে বলো তো? 21/20 স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতএব 1 প্লাস আর বাই 100 ইজ ইকাল টু হচ্ছে 21/20, বা আর বাই 100 ইজ ইকাল টু 21/20 বিয়োগ 1, বা আর বাই 100 ইজ ইকাল টু 1/20। অতএব আর ইজ ইকাল টু 100/20, 5। তাহলে সুদের হার 5%। এটা উত্তর, এটা উত্তর। আর একবার দেখে নাও, 400 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা, বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে ধরি বার্ষিক সুদের হার 8%, শর্তানুসারে এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, সেই শর্ত। তাহলে 441 ইজ ইকাল টু 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, সরলীকরণ করে আর সমান 5 বেরোলো, ঠিক আছে। ওকে, 4 নম্বর প্রশ্ন হলো। এবার এসব 5 নম্বর প্রশ্ন কি বলছে। ক্রমিক সমানুপাতি, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখানে 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি আছে, আমরা লিখব, দেখো সমাধান প্রদত্ত শর্ত অনুসারে, মানে ক্রমিক সমানুপাতি শর্ত অনুসারে x/12 ইজ ইকাল টু 12/y ইজ ইকাল টু y/27। ওকে, এই অংশটা প্রথমে নিয়ে নিই, দেখো তো 12/y ইজ ইকাল টু y/27, বা y স্কোয়ার ইজ ইকাল টু 12 ইন্টু 27। এখানে নিয়ে এসো, বা y ইজ ইকাল টু রুট ওভার, দেখো যদি 12কে 3 করে ভাঙি, তাহলে 4 পাচ্ছি, সেটা হচ্ছে 2 স্কোয়ার, আর 3 পাচ্ছি কটা? 3 পাচ্ছি 4টে, তাহলে 9 স্কোয়ার। ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরো, একটি ধারের দৈর্ঘ্য ধরো, যা ধরবা, এ একক। বেশ, তাহলে ঘনকের আয়তন হচ্ছে a কিউব,
দুটি ঘনক বলেছে। আচ্ছা, ঘনক ধরি ঘনক দুটির আচ্ছা এটা একটু এরকমভাবে ধরো, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 একক ও A2 একক। বেশ, আমরা কি জানি? ঘনকের আয়তন বাহুর কিউব, মানে A1 কিউব আর A2 কিউব। তাহলে শর্তানুসারে কি লিখব? শর্তানুসারে A1 কিউব বাই A2 কিউব একের আট দিয়েছে, বা A1 বাই A2 হোল কিউব সমান একের দুইয়ের হোল কিউব, তাই না? বা A1 বাই A2 সমান একের দুই। বেশ, এবার যেটা বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার, কারণ আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 বাহু স্কোয়ার। তাহলে 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার বার করতে হবে, এটাই আমাদের প্রশ্নে আছে। তাহলে এটি কি হলো? A1 বাই A2 হোল স্কোয়ার সমান A1 বাই A2 কি? একের দুইয়ের হোল স্কোয়ার সমান একের চার সমান 1:4। এটাই অ্যান্সার। ঠিক আছে, 1:4। আরেকবার ধরে দেখে না, দুটি ঘনকের আয়তনের অনুপাত। ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 একক ও A2 একক। শর্তানুসারে A1 কিউব বাই A2 কিউব সমান একের আট, A1 বাই A2 হোল কিউব সমান একের দুইয়ের হোল কিউব, A1 বাই A2 একের দুই। আমাকে সমগ্র তলের আয়তনে এই ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। A1 বাই A2 হোল স্কোয়ার, তাহলে একের দুই তার হোল স্কোয়ার, একের চার 1:4। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক। চার নম্বর অঙ্ক কি বলছে দেখো। 400 টাকা পি বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, 400 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? আরেকবার দেখো, 400 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? বেশ, তাহলে সমাধান। ধরি বার্ষিক শতকরা বা বার্ষিক সুদের হার ধরি, বার্ষিক সুদের হার সমান, ঠিক আছে। আচ্ছা, 2 বছরের সমল চক্রবৃদ্ধি সূত্র কি আমাদের? পি বলো, পি ইন্টু এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাই না? তাহলে এবার কি লিখব? শর্তানুসারে 441 ইজ ইকাল টু পি কত? এখানে পি হচ্ছে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, n এখানে 2। ওকে, ঠিক আছে। আমাকে বের করতে হবে আর, তাহলে ওই অংশটাকে বাই নিয়ে আসি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজ ইকাল টু
এইটার নিচে এটা যাবে, দেখো 441/400 সমান এটা কি হচ্ছে বলো তো, 21/20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব 1 + r/100 ইজিক্যাল টু হচ্ছে 21/20, বা r/100 ইজিক্যাল টু 21/20 বিয়োগ 1, বা r/100 ইজিক্যাল টু 1/20। অতএব r ইজিক্যাল টু 100/20, 5। তাহলে সুদের হার 5%। এটা উত্তর, এটা উত্তর। আর একবার দেখে নাও, 400 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা, বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে ধরি বার্ষিক সুদের হার 8%, শর্তানুসারে a ইজিক্যাল টু p × 1 + r/100 সেই শর্ত। তাহলে 441 ইজিক্যাল টু 400 × 1 + r/100 সরলীকরণ করে r সমান 5 বেরোলো। ঠিক আছে, ওকে, 4 নম্বর প্রশ্ন হলো। এবার এসো 5 নম্বর প্রশ্ন কি বলছে। ক্রমিক সমানুপাতি, ABC ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি a/b = b/c। তাহলে এখানে 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি আছে, আমরা লিখব, দেখো সমাধান। প্রদত্ত শর্ত অনুসারে, মানে ক্রমিক সমানুপাতি শর্ত অনুসারে x/12 ইজিক্যাল টু 12/y ইজিক্যাল টু y/27। ওকে, এই অংশটা প্রথমে নিয়ে নিই। দেখো তো, 12/y ইজিক্যাল টু y/27, বা y² ইজিক্যাল টু 12 × 27। এখানে নিয়ে এসো, বা y ইজিক্যাল টু √, দেখো যদি 12কে 3 করে ভাঙি, তাহলে 4 পাচ্ছি, সেটা হচ্ছে 2²। আর 3 পাচ্ছি কটা? 3 পাচ্ছি 4টে, তাহলে 9²। তাহলে দেখতে পাচ্ছ y² ইজিক্যাল টু 12 × 27। তাহলে 12কে যদি 4 × 3 করে ভাঙি, তাহলে 4 মানে 2², 3 আর ওদিকে 27-এর 3টে 3, মানে কি দাঁড়াচ্ছে? 2 9। তাহলে 2 9² লিখলাম। তাহলে y ইজিক্যাল টু দাঁড়ালো 2 × 9 মানে 18, y এর মান 18 পেলাম। ঠিক আছে, এবার আর একটা সম্পর্ক আমি লিখতে পারবো, দেখো তো এইখান থেকে লিখতে পারবো। এখন x/12 ইজিক্যাল টু 12/y, না 12/y, y এর জায়গায় আমি 18 বসালাম। x/12 12/y, y এর জায়গায় 18 বসালাম। ঠিক আছে, অতএব x ইজিক্যাল টু 12 × 12/18। 6 দিয়ে কাটো 2, 6 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটো 4, তাহলে এটা হলো 4 × 2 = 8। কি দাঁড়ালো? তাহলে কি দাঁড়ালো দেখো, x এর মান দাঁড়ালো, এখানে লিখলাম, অতএব x ইজিক্যাল টু 8 আর y ইজিক্যাল টু 80। আরেকবার কাটাকাটিটা দেখো ঠিক আছে কি না। x/12 12/y মানে 18, x ইজিক্যাল টু 12 × 12/18,
6 দিয়ে কাটো 2, 6 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে 4, 4 দুগুণে 8। ওকে, তাহলে এইখানে আমার 5 নম্বর যে প্রশ্ন এটাও কমপ্লিট হলো। তাহলে মোট আমার 5টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল, আর আছে 3টে প্রশ্ন, দেখতে থাকো। তাহলে 6 নম্বর অঙ্কটি দেখো, অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ঠিক আছে। তাহলে অকেন্দ্রীয় বৃত্ত এবি একটি ব্যাস, এবি ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, তার মানে এক কথায় এ ও বি ব্যাস। এবার কি বলছে দেখো, লক্ষ্য করো, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ঠিক আছে। তাহলে বৃত্তে অবস্থিত একটা বিন্দু সি নিলাম, সি। তাহলে এই ত্রিভুজটা কমপ্লিট করি। বেশ, অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এঁকেছি, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ও বিসি 60 ডিগ্রি, ও বিসি এটা বলছে 60 ডিগ্রি। প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে ও সি এ কত, তার মানে তাহলে ও সি একটা এখানে দেখানো যাক, তার মানে এই কোণটা বের করতে হবে। ওকে, এসো সমাধান করি। দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে তো। আর এ বি সি বলা আছে, কি বলা আছে বলো তো, এ বি সি সমান 60 ডিগ্রি সমান, দেখো এবিসি 60 ডিগ্রি বলা আছে নাকি, ওবিসি, ঠিক আছে একই কথা, ওবিসি 60 ডিগ্রি, ওবিসি এবিসি একই কথা, ওবিসি 60 ডিগ্রি সমান ও সিবি। কেন? কারণ ওসি ও ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওবিসি বলা আছে 60 ডিগ্রি, তাহলে ওবিসি আর ওসিবি সমান কোণ, কারণ ওবি আর ওসি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় ওদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ ওসিবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি কোণদ্বয় সমান, সুতরাং ওবিসি 60 ডিগ্রি সমান ওসিবি, ওসিবি। এইবার দেখো কোণ এসিবি 90 ডিগ্রি, কারণ হচ্ছে এসিবি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এর মান 90 ডিগ্রি, উপপাদ্যে পড়েছি। এসিবি 90 ডিগ্রি পেলাম, আমাকে নির্ণয় করতে হবে ওসিএ অর্থাৎ এসিও, তাই না? তাহলে এসিবি থেকে যদি ওসিবি বাদ দিয়ে দিই তাহলে এসিও থাকে, অর্থাৎ ওসিও থাকে, অতএব ওসি এ ইজিক্যাল টু কি বলো তো, এসিবি বিয়োগ কোনটা, এসিবি বিয়োগ ওসিবি, এসিবি লিখেছি 90 ডিগ্রি বিয়োগ ওসিবি লিখেছি 60 ডিগ্রি, তার মানে এই কোণটার মান দাঁড়ালো 30 ডিগ্রি। কমপ্লিট 8 অঙ্ক। ওকে, এসো আর না, এটা হচ্ছে 6 অঙ্ক, 6 অঙ্কের সমাধান শেষ হয়ে গেল। বেশ, এবার এসো 7।
কি বলছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, একটি ঘনকের প্রত্যেকটি ধারে বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো সমাধান 7। মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান a একক। সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ একক। ঠিক আছে, 50% বৃদ্ধি যদি পাই ধার, তাহলে পরিবর্তিত ধারের দৈর্ঘ্য, ঘনকের পরিবর্তিত কত হবে, এটা সমান হচ্ছে 6 × 3a/2 স্কোয়ার 6 × 9²/4 বর্গ একক। কি বের করতে হবে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এইটা সমান হচ্ছে কত, দেখো কাটো তো, 3 2 সমান হচ্ছে 27a²/2। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কত, এইটা থেকে বাদ দিব কত বলতো, 6² 27 কততে বৃদ্ধি, 6² ইন্টু 100%, এইটা বের করতে বলেছে। এইটা বিয়োগ করলে হয় 6 × 2 = 12, 27 থেকে 12 বাদ দিলে 15a²/2, এইটা সমান হচ্ছে 15a²/2 ইন্টু 6² ইন্টু 100%। এবার কাটাকাটি করো, এটা কাটলো 5 2 50 25 সমান 125%। ক্ষেত্রফল বৃদ্ধি 125%, এটা উত্তর। ঠিক আছে, বেশ। এবার লাস্ট অঙ্ক, যেটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নের একটা পেজে দেওয়া যে 8টি প্রশ্ন, তার শেষ প্রশ্নটা সমাধান এবার করি। একটি এখানে সমাধান করতে দেওয়া আছে, এসো করি 8-এর অঙ্কটা।
এই অঙ্কটা এক্স নট ইকুয়াল টু -½ বেশ, এবার দেখো লসাগু কি হচ্ছে 2x + 1। 2x + 1 দিয়ে লসাগু হলে 2x + 1 × 2x + 1, 2x + 1 এর হোল স্কোয়ার ভাঙলে হয় 4x² + 4x + 1, 4x² + 4x + 1 আর +3 আছে, +3, হ্যাঁ, ইজিক্যাল টু 4। বেশ, এখানে কি দাঁড়াচ্ছে 4x² + 4x + 4, 4টা কমন নিই, বা 4x² + x + 1 ইজিক্যাল টু 4 × 2x + 1। উভয় দিক থেকে 4 চলে যায়, থাকে কি এইটার সমান এইটা, বা x² + x + 1 ইজিক্যাল টু 2x + 1। দেখতে পাচ্ছ x² + x + 1, ডান দিকে 2x + 1, 1 1 চলে যায়, আর 2x কে এদিকে নিয়ে আসলে দাঁড়াচ্ছে x² + x - 2x ইজিক্যাল টু 0। ওকে, ইজিক্যাল টু 0, বা x² - x ইজিক্যাল টু 0, বা x × x - 1 ইজিক্যাল টু 0। তাহলে দেখো দুটি উৎপাদকের গুণফল 0-এর সঙ্গে সমান, হয় x0 অথবা x - 1 0 লিখব। অতএব হয় x ইজিক্যাল টু 0 অথবা x - 1 ইজিক্যাল টু 0, বা x ইজিক্যাল টু 1। তাহলে কি বলেছে সমাধান নির্ণয় করতে, তাহলে লিখব নির্ণয় সমাধান x = 0, 1। দেখো দেখি আমার x এর যে মান দুটো বেরিয়েছে সেই মান দুটো সমীকরণে বসিয়ে দেখি সিদ্ধ হয় কিনা, তাহলে আমার উত্তর ঠিক আছে। বসাও 0 1 থাকলো, বসাও 0 1 থাকলো, তার মানে 3, 1 + 3 4 হয়ে গেল। 0টা তার মানে কি স্যাটিসফাইড করছে। 1 বসাও এখানে, 2 × 1 + 1 3, 2 × 1 + 1 এটা 3, তাহলে 3/3 1, 1 + 3 4, তার মানে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1 এটা প্রদত্ত যে সমীকরণ তার সমাধান। ঠিক আছে, এই হলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 10ম শ্রেণীর গণিতের একটা পেজের 8টি অঙ্ক আজকে করে দিলাম। পরবর্তী যে ভিডিও সেখানে আর 2টো পেজ আমি পরপর করিয়ে দেবো। থ্যাংক ইউ।